আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের অধ্যায় হবে মিশ্রণ। তো মিশ্রণ মানেই বুঝতে পারছো মেশানো হবে। আমরা এখন সবাই জানি যে জলের সাথে দুধ তো মেশানো হয়, সবাই জানো। যেখানে যেখানে গরু আছে সেখানে যতই বলি ভালো দুধ দাও, সেই জল তো মেশায়। তো আজকের অধ্যায় হচ্ছে মিশ্রণ। কোষে দেখো 12, 1 নম্বর অঙ্ক। 36 লিটার ডেটল জল তৈরি করলাম। ডেটল জল, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করো। কি বলেছে অঙ্কটা? প্রথমে এবার অঙ্ক স্টার্ট করছি। উত্তর প্রথমে প্রশ্ন কি বলেছে, ডেটল জল কতটা আছে? 36 লিটার। জল ইজ টু কত আছে? জল ইজ টু ডেটল কত আছে? 5:1। তো 36 লিটার এর মধ্যে জল কতটা থাকবে? নিয়ম কি? জলে অনুপাত 5, উপরে 5 আর নিচে গিয়ে লিখতে হয় মোট অনুপাতের যোগফল 5+1 ইন্টু 36। 36টা কোত্থেকে পেলাম? 36 হলো মোট ডেটল জল। ওই 36 লিটার যে রয়েছে ডেটল, তার মধ্যে জল কতটা আছে? 5/6 ইন্টু 36 কত হলো? 6 6 36 কাটলো, 6 5 30, 30 লিটার। আর কত পরিমাণ আছে ডেটল? নিয়ম কি? দেখতে হবে জল ইজ টু ডেটল, তার কত আছে অনুপাত? 1। তো 1/5+1 ইন্টু 36। 36 কোত্থেকে পেলাম? 36 এখান থেকে পেলাম যে মোট ডেটল জল 36, তার মধ্যে কত আছে ডেটল? 1/6 ইন্টু 36, 6 6 কাটলাম, 6 6 36, 6 কে 6, 6 লিটার। এবার প্রশ্নে বলেছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। তা আমি ধরি ডেটল মেশানো হয়েছে x লিটার। তাহলে প্রশ্নে কি বলেছে? কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো প্রশ্ন অনুসারে বলতে পারি জল ইজ টু ডেটল, নতুন জল ইজ টু ডেটল সমান সমান 3:1। জল কত আছে? জল আছে 30 ইজ টু কত আছে ডেটল? 6 আগে ছিল, এখন এক্স মিশিয়েছি। 6 আগে ছিল, এখন এক্স মিশিয়েছি, 6 + x ইজ টু মানে কি? ভাগ। তো 30/6 + x সমান সমান ইজ টু মানে ভাগ 3/1। এবার কোনে কোনে গুণ কর, 3 × 6 + x আর 30 × 30, 6 × 3 = 18, 3x সমান 30। এক্সটা এক পাশে থাকলো, সংখ্যাটা ওই পাশে নিয়ে গেলাম, 30 - 18 12 হয়। এক্স কত হলো? 12/3 সমান সমান 4 লিটার। তা উত্তর কি হবে? নির্ণয় উত্তর লিখবি যে ডেটল মেশানো হয়েছে 4 লিটার। এবার চলে আসি আমরা পরের অঙ্ক 11। অঙ্কটা কি বলছে? এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে। ভাব আমি তোমাদের বাড়ি গেলাম, এবার তোমরা আমাকে শরবত খাওয়াবে। তো ওই শরবতে সিরাপ আর জলের অনুপাত কত? 5:2। মানে সিরাপটা বেশি আছে, জলটা কম আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে। এবার তোমরা শয়তানি করছো, আমি গেছি শরবত খেতে, তো ওই শরবত থেকে কতটুকু অংশ তুললে, কিছু অংশ তুললে আর তার বদলে সমপরিমাণ জল মেশালে, তাহলে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। হিসেব করো কি বলেছে। বাবা আমি গেলাম, তোমাদের বাড়িতে সুন্দর শরবত তৈরি করা ছিল, যেখানে সিরাপ ও জল ছিল 5:2। আমি তোমাদের বাড়ি যখনই গেলাম, তোমরা কি করলে ওই শরবত থেকে কিছু শরবত তুলে ফেললে। তুলে ঠিক যতটা শরবত তুললে ঠিক ততটা জল মেশালে। দেখেছো তোমরা কি শয়তান? ঠিক যতটা শরবত তুললে ঠিক তার পরিবর্তে সম পরিমাণ জল মেশালে, জল ঢাললে। তাতে কি হলো? সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হলো, মানে 1:1। আগে যেখানে 5:2 ছিল, এখন 1:1 হলো। তো ধরি পাত্রে শরবত আছে x একক। প্রশ্ন চেয়েছে কি? প্রশ্ন চেয়েছে এই শরবতের কতটুকু অংশ তুলে
তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে। তো প্রথমে ধরলাম যে পাত্রে শরবত আছে এক্স একক, এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। দেখো একটা গ্লাসে, একটা পাত্র, গ্লাসে গ্লাসে এক্স একক শরবত আছে, এক্স একক থেকে ওয়াই একক শরবত তুললাম। মানে ধরো পাত্রে আছে 1 লিটার শরবত, তুমি 1 লিটার থেকে হাফ লিটার শরবত তুলে ফেললে। তো এক্সটা ধরো 1 লিটার আর হাফটা ধরো লিটার, ওয়াই একক। আবার থেকে বলি, ধরো পাত্রে 2 লিটার শরবত আছে, ঠিক আছে, সেখান থেকে তুমি 1 লিটার শরবত তুলে ফেললে, অন্য গ্লাসে রাখলে, আর তার বদলে এক লিটার জল মেশালে। তাই বলছে। তো ধরলাম পাত্রে শরবত আছে এক্স একক, ওয়াই একক শরবত তুললাম, তার পরিবর্তে ওয়াই একক জল মেশালাম। প্রশ্নে বলা আছে সিরাপ আর জলের অনুপাত 5:2। তাহলে এক্স একক শরবতে সিরাপ কতটা থাকবে? নিয়ম কি? সিরাপে আনুপাতিক ভাগার কত? 5/5 + 2 7। নিয়ম কি? সিরাপে আনুপাতিক ভাগার কত? সিরাপে অনুপাত 5 ভাগ, নিচে কি লিখতে হয়? অনুপাত দ্বয় যোগফল 5 + 2 7 ইন্টু মোট শরবত কত? এক্স একক ইন্টু এক্স। তা এক্স একক শরবত থেকে সিরাপ কতটা আছে? 5x/7 একক অংশ। ঠিক একইভাবে জল কতটা আছে? জলের অনুপাত 2, তো উপরে 2, নিচে কি লিখতে হয়? অনুপাত দ্বয় যোগফল 7 ইন্টু এক্স। তো এক্স একক শরবতে জল কতটা পরিমাণ আছে? 2x/7 একক। এবার তোমরা কি করলে? ওই গ্লাস বা পাত্র থেকে ওয়াই একক শরবত তুলে ফেললে। যেই দেখে রাম স্যার গেছে, তোমরা কি করলে? স্যারকে খারাপ শরবত খাওয়াবো, এই জন্য কী করলে? ওয়াই একক শরবত তুললে, তার বদলে ওই ওয়াই একক জল মেশালে। এবার তোমরা যে ওয়াই একক শরবতটা তুললে, তার মধ্যে তো সিরাপ আছে, জল আছে। তোমরা যে ওয়াই একক শরবতটা তুললে, তার মধ্যেও তো সিরাপ আছে, জল আছে। তো সিরাপ কতটা আছে? তাই লিখছি, সুতরাং ওয়াই একক শরবতে সিরাপ আছে, সিরাপে আনুপাতিক ভাগার কত? 5/7, 5/5 + 2 7 ইন্টু ওয়াই। তো 5y/7 একক। আর জল কতটা আছে? 2/7 ইন্টু ওয়াই, 2y/7 একক। তোমরা যে শরবতটা তুললে, তার মধ্যে সিরাপ আছে 5y/7 একক, আর জল আছে 2y/7 একক। এবার কি করলে? এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে, মানে মাইনাস করতে হবে। যখনই তুমি এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুললে, তাহলে এবার যে শরবতটা পড়ে থাকবে, তার মধ্যে তো আগের মতো সিরাপ থাকবে না, আগের মতো জল থাকবে না। তা এখন যে শরবতটা পড়ে থাকবে, সেখানে সিরাপ কত আছে? আগে ছিল 5x/7, এখন যে শরবত তুললে, তার মধ্যে সিরাপ আছে 5y/7, মাইনাস করতে হবে। 5x/7 মাইনাস 5y/7 একক। জল কত থাকবে? আগে জল ছিল 2x/7, এখন যে শরবতটা তুললে, তার মধ্যে জল ছিল 2y/7, তো মাইনাস করলাম 2y/7। মানে এখন যে পাত্রে সিরাপ আছে, শরবত আছে, তার মধ্যে সিরাপ থাকবে এই পোর্শন, আর জল থাকবে এই পোর্শন। কিন্তু যে শরবতটা তুললে, যে ওয়াই একক শরবতটা তুললে, আবার তো ওয়াই একক জল ঢাললাম। তাহলে নতুন যে শরবত, তাতে জলের পরিমাণ কত? যখন শরবত তোলা হলো, তখন পাত্রে জলের পরিমাণ হচ্ছে 2x/7 মাইনাস 2y/7, প্লাস করছে কি ওয়াই। কেন? আমি তো ওয়াই একক জল মেশালাম, জল ঢাললাম। তো যে জলটা ছিল, তার সঙ্গে আর ওয়াই যোগ করব। যে জলটা এখানে ছিল, তার সাথে ওয়াই যোগ করব, নতুন জল। তাহলে এবার দেখো, তাহলে নতুন যে শরবতটা এখন আছে, এখানে সিরাপ আর জলের পরিমাণ 1:1 হবে। এখানে লিখবে শর্ত অনুসারে। প্রশ্নে বলা আছে যে এখন সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। সমান সমান মানে কি? 1:1। সমান সমান মানে 1:1। এবার এই পোর্শনটা সিরাপ, এই পোর্শনটা জল, লিখলে ইকুয়াল টু 1:1। অনুপাত মানে ভাগ, এটা বাই এটা হলো ইকুয়াল টু 1/1 হলো। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে যাও,
ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে আসো, এক্সগুলোকে আমি এক পাশে নিয়ে আসলাম, ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে আসলাম। এবার করো লসাগু, এখানে 7 লসাগু, এখানেও 7 লসাগু। উপরে পাচ্ছি 10y/7, এখানে পাচ্ছি 3x/7, 7 7 কেটে গেল, 7 7 কাটলাম, কত হচ্ছে 10y = 3x। y কত হলো 3x/10। y মানে কি ধরা হয়েছিল, y একক জল মিশিয়েছি। y কত পেলাম 3/10 ইন্টু এক্স, এক্স মানে কি মোট শরবত। তা মোট শরবতের 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। মানে দেখো, তোমরা শরবত তুলেছো 3/10 অংশ আর জল ঢেলেছো 3/10 অংশ। যে পরিমাণ শরবতটা তুললে 3/10 অংশ শরবত তুললে আর ওই অংশ জল মেশালে। ঠিক আছে, উত্তর কি নির্ণয় উত্তর হলো কি চেয়েছে, ওই শরবতে কতটুকু অংশ তুলেছি, মোট শরবত এক্স ছিল, পেলাম ওয়াই পেলাম 3/10, ওয়াই মানে যেই শরবত তোলা হয়েছে, তো মোট শরবতে 3/10 অংশ তোলা হয়েছে। এবার যাই আমরা পরের অঙ্ক। এবার আসবো আমরা 6 নম্বর অঙ্ক। কি বলছে, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কেজি মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। ভালো অঙ্ক। দেখো অঙ্কগুলো করতে হয় কী করে। এখানে 2 প্রকার আছে গুঁড়ো সাবান, উত্তর শুরু করছি। প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা সাবান গুঁড়ো কত বলেছে প্রশ্নে 2:3। সেখান থেকে আগে তোমরা সোডার আনুপাতিক ভাগার বের করবে। কত হবে, সোডার আনুপাতিক ভাগার সমান সমান 2/2 + 3। কী করে পেলাম, কেন কি সোডার অনুপাত 2 আছে, বাই কী করতে হয় অনুপাত দ্বয় যোগফল, 2/5 অংশ, এখানে লিখবে অংশ। সাবান গুঁড়ো আনুপাতিক ভাগার কত হবে, সাবান গুঁড়ো কত অনুপাত 3, উপরে 3 লবে 3 আর হরে কত হবে অনুপাত দ্বয় যোগফল 3 + 2 সমান সমান 3/5 অংশ। ঠিক একইভাবে এখনো চলছে। এবার কি বলছে, প্রথম প্রকারের 10 কেজি গুঁড়ো সাবান মেশানো হয়েছে। দেখো, যদি প্রথম প্রকারের 10 কেজির সঙ্গে 10 কেজি কি 10 কেজি কি গুঁড়ো সাবান, তো আমরা আগে বের করব এই 10 কেজি গুঁড়ো সাবানে সোডা কতটা আছে আর সাবান গুঁড়ো কতটা আছে। 10 কেজি গুঁড়ো সাবানে কতটা আছে সোডা, নিয়ম কি সোডার পরিমাণ সমান সমান নিয়ম কি সোডার আনুপাতিক ভাগার লিখতে হয় ইন্টু মোট সাবান কত 10, তো 2/5 ইন্টু 10 কত হলো 5 × 2 = 10, 2 × 2 = 4 কেজি। একইভাবে সাবান গুঁড়ো কতটা থাকবে, কি নিয়ম সাবান গুঁড়ো আনুপাতিক ভাগার লিখবে 3/5 ইন্টু মোট যে সাবান 10, তো 5 × 2 = 10, 3 × 2 = 6 কেজি। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা সাবান গুঁড়ো কত 4:5, প্রশ্নে বলা আছে 4:5। একইভাবে এখান থেকে আমরা কী বার করব, সোডার আনুপাতিক ভাগার সমান সমান কত, নিয়ম কি কত আছে অনুপাত সোডার 4, উপরে 4 আর নিচে কি অনুপাত দ্বয় যোগফল 4 + 5 4/9 অংশ। আর সাবান গুঁড়ো আনুপাতিক ভাগার কত, সাবান গুঁড়ো কত অনুপাত 5, উপরে 5 আর নিচে কি অনুপাত দ্বয় যোগফল 4 + 5 5/9 অংশ। তাহলে আমরা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগার বের করলাম, সাবান গুঁড়ো আনুপাতিক ভাগার বের করলাম। এবার দেখো আমরা কী করব, এবার আমরা করছি যে দ্বিতীয় প্রকার 18 কেজি গুঁড়ো সাবান মেশানো হয়েছে। তো ওই আগে 18 কেজি গুঁড়ো সাবানের মধ্যে কতটা সোডা আছে বের করতে হবে আর কতটা সাবান গুঁড়ো আছে বের করতে হবে। তাই বের করছি 18 কেজি গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত, নিয়ম কি সোডার আনুপাতিক ভাগার কত পেয়েছি আমরা একটু আগে পেলাম 4/9, একটু আগেই পেলাম 4/9, নিয়ম কি সোডার আনুপাতিক ভাগার ইন্টু মোট সাবান কত 18 কেজি, তো 9 × 2 = 18, 4 × 2 = 8, 8 কেজি পেলাম। একইভাবে সাবান গুঁড়ো কতটা আছে, নিয়ম কি সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার ইন্টু মোট সাবান 18, 9 × 2 = 18, 5 × 2 = 10 কেজি। এবার প্রশ্নে কি বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল যে
যে প্রথম প্রকার 10 কেজির সাথে দ্বিতীয় প্রকার 18 কেজি মেশানো হয়েছে, তো সব মিশবে। নতুন গুঁড়ো, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে? তো আগে বের করবো আমরা, দেখো নতুন গুঁড়ো কোথায়, নতুন গুঁড়ো সাবানে কতটা আছে সোডা? 4+8। কেন? দেখো কেন কি, প্রথম প্রকার 10 কেজি গুঁড়ো সাবান থেকে আমরা পেয়েছি সোডা 4 কেজি, আর দ্বিতীয় প্রকার থেকে কত পেয়েছি সোডা? 8 কেজি। তাই যোগ করলে কী হবে? 4+8 12 কেজি। আর সাবান গুঁড়ো কত? প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো পেয়েছি 6 কেজি, আর দ্বিতীয় প্রকার থেকে সাবান গুঁড়ো পেয়েছি 10 কেজি। 6+10 16 কেজি। তাই নতুন গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো কী হবে? 12:16। কাটো 4 4 16, 4 আর 4 3 3:4। এবার এর মধ্যে সাবান গুঁড়ো আনুপাতিক ভাগার কত? সাবান গুঁড়ো কত অনুপাত? উপরে 4 আর নিচে 3+4, 4/7। এর মানে কি উত্তর কি? সাবান গুঁড়ো কতটা থাকবে? কত অংশ থাকবে? 4/7 অংশ। এবার যাই পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে নম্বর 9, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। 2 প্রকার পিতলে, তো আগে আমি খাতায় লিখলাম উত্তর লেখার সময়, প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা কত বলেছে? 8:3। তো কিছু বলুক কি না বলুক, আমাকে সবসময় তামা ও দস্তার যাই থাক না কেন আনুপাতিক ভাগার বের করতে হবে। তো তামার আনুপাতিক ভাগার কত হবে? নিয়ম কি? তামার অনুপাত 8 আর নিচে অনুপাত দ্বয় যোগফল 8+3, 8-এর 11 অংশ। আর দস্তার আনুপাতিক ভাগার কত? উপরে লবে দস্তার অনুপাত 3 আর নিচে অনুপাত দ্বয় যোগফল 8+3, 3/11 অংশ। আর দ্বিতীয় প্রকার তামা দস্তা অনুপাত বলা আছে 15:7। তো লেখো, কিছু বলার থাক কি না থাক খাতায় আগে লিখতে হবে। দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দস্তা 15:7। ঠিক এখানেও আমরা তামার আনুপাতিক ভাগের বের করব, কত হবে? 15/15+7, 15/22 অংশ। আর দস্তা আনুপাতিক ভাগের কত? 7/15+7, 7/22 অংশ। এবার প্রশ্নে কি বলেছে? এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? ভালো করে বোঝো, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তা আমি ধরি 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তো আমি ধরা যাক প্রথম প্রকার পিতল 5x অংশ এবং দ্বিতীয় প্রকার পিতল 2x অংশ মেশানো হয়েছে। ধরলাম কি করে? এখানে বলা আছে 5:2 অনুপাতে মেশানো হয়েছে, অনুপাতে আছে, এক্সটাকে বলে এটা ধ্রুবক। তা ধরলাম প্রথম প্রকার পিতল 5x অংশ আর দ্বিতীয় প্রকার পিতল 2x অংশ মেশানো হয়েছে। তাহলে 5x পিতলে 5x পিতল কি? প্রথম প্রকার। তো প্রথম প্রকারে তামার আনুপাতিক ভাগের কত পেয়েছি? 8/11। তা তামার পরিমাণ কত হবে? 8/11 ইন্টু 5x, কত পেলাম? 40x/11। আর প্রথম প্রকারে দস্তার আনুপাতিক ভাগার কত? 3/11। দস্তার পরিমাণ কি হবে? দস্তার আনুপাতিক ভাগার 3/11 ইন্টু 5x, পেলাম 15x/11। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার যে পিতল 2x মেশানো হয়েছে, তা দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ কত হবে? নিয়ম কি? দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগার কত পেয়েছি? 15/22 ইন্টু মোট পিতল 2x, কত পেলাম? 30x/22 অংশ। দস্তার পরিমাণ কি হবে? দস্তার আনুপাতিক ভাগার ইন্টু কত হয় পিতল? 2x, সেখান থেকে পাচ্ছি 14x/22 অংশ। তাহলে নতুন যে পিতল হবে তাতে তামার পরিমাণ কত হবে? দেখো প্রথম প্রকার থেকে তামা পেয়েছি কত? 40x/11, আর এখন কত তামা পেয়েছি? 30x/22। এই দুটো যোগ করলাম এলসিএম করে পেলাম 110/22x অংশ। আর নতুন পিতলে দস্তা কত থাকবে? প্রথম পিতলে দস্তার পরিমাণ কত? 15x/11, আর দ্বিতীয় প্রকার পিতলে দস্তা কত পরিমাণ? 14x/22। তো এই দুটো যোগ করলাম, কত আসবে? লসাগু 22, যোগ করে পাচ্ছি 44x/22।
এবার তাহলে নতুন পিতলে তামা 10টার অনুপাত বের করতে বলেছে। তাই লিখছি তামা ইস্টু 10টা কত হবে, তামা কত পেলাম 110x/22 10টা কত পেয়েছি 44x/22, 22 কাটলো, x কাটলো, কি পড়ে থাকছে 110:44, 2 দিয়ে কাটো, 2 55 110, 2 22 44, 11 দিয়ে কাটো, 11 5 55, 11 দুগুণে 22। ঠিক আছে, তা আমরা উত্তর কি হবে, নির্ণয় উত্তর নতুন পিতলে তামা ও 10টার অনুপাত 5:2। খুব ভালো অঙ্ক ছিল। পরের অঙ্ক যাই, নাম্বার 10। কি বলছে, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলে পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এতটা পরে বাকি অঙ্ক পরে পড়ব, আগে এতটা কাজ আমরা খাতায় করে রাখবো। দেখো অঙ্ক কি বলেছে, উত্তর প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিল কত বলেছে অনুপাত 2:11। আমরা কি করব, আমরা আগে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার বের করব, কত হবে 2/11 + 2 13 অংশ, আর স্টিলের আনুপাতিক ভাগার কত হবে 11/2 + 11 13, 11/13 অংশ। একইভাবে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে কত বলেছে ক্রোমিয়াম ইস্টু স্টিল 5:21। তা আমরা আগে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার বের করব, কত হবে 5/5 + 21, 5/26, আর স্টিলের আনুপাতিক ভাগার কত হবে 21/5 + 21, 21/26। তো আগে আমরা প্রশ্নের প্রথম দুটো লাইন পড়ে এটা প্রত্যেকটা অঙ্কেই করতে হয়, প্রত্যেকটা অঙ্কেই খাতায় আগে অনুপাত লেখা, আনুপাতিক ভাগার খাতায় বের করতেই হবে, কারণ এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এইবার অঙ্কে কি বলেছে, এইবার অঙ্কে বলেছে এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে। ভালো করে বোঝো, এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে। নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। আচ্ছা, আমাকে তো কোশ্চেনে বলেনি প্রথম প্রকারে 50 কেজির সাথে দ্বিতীয় প্রকারে 70 কেজি মেশানো হয়েছে, কিছু বলেনি। তাহলে কি করব, 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশানো হয়েছে। আমি ধরবো যে প্রথম প্রকার x এককের সাথে দ্বিতীয় প্রকার y একক মেশানো হয়েছে। প্রথম প্রকার x একক স্টেনলেস স্টিলের সাথে দ্বিতীয় প্রকার y একক স্টেনলেস স্টিল মেশানো হয়েছে। তাহলে অঙ্ক দেখো কি করে করব। দেখো, ধরি x একক প্রথম প্রকার স্টেনলেস স্টিলের সাথে y একক দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল মেশানো হয়েছে। তাহলে আমরা কি করব, যে x একক স্টেনলেস স্টিল আছে, যে মেশানো হয়েছে, তাতে কতটা ক্রোমিয়াম আছে বের করতে হবে, কতটা স্টিল আছে বের করতে হবে। সুতরাং প্রথম প্রকার x একক স্টেনলেস স্টিলে কতটা আছে ক্রোমিয়াম, নিয়ম কি, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার কত পেয়েছি আমরা 2/13 ইন্টু মোট স্টিল কত x একক, কত পেলাম 2x/13 একক। স্টিল কতটা আছে, নিয়ম কি, স্টিলের আনুপাতিক ভাগার কত পেয়েছিলাম আমরা প্রথম প্রকারের ক্ষেত্রে, কত পেয়েছি আনুপাতিক ভাগার কার, স্টিলের 11/13, লিখে ফেলো 11/13 ইন্টু মোট স্টিল কত x একক 11x/13। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার y একক স্টিল মেশানো হয়েছে, তাহলে ওই y একক স্টেনলেস স্টিলে কতটা আছে ক্রোমিয়াম বের করতে হবে, কতটা স্টিল আছে বের করতে হবে। তো দ্বিতীয় প্রকার y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে, নিয়ম কি, নিয়ম হলো যার পরিমাণ বের করব তার আনুপাতিক ভাগার ইন্টু মোট স্টিল। তো কত পেয়েছি আমরা ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার 5/26, লিখে ফেলো 5/26 ইন্টু মোট স্টিল কত y একক, তো 5y/26 একক। স্টিল কতটা আছে, নিয়ম কি, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে স্টিলের আনুপাতিক ভাগার কত পেয়েছিলাম কত 21/26, তো 21/26 ইন্টু মোট স্টিল y একক কত পেলাম 21y/26। এবার দেখো x একক তো মেশানো হয়েছে, x প্লাস y যে মেশানো হয়েছে না, x এককের সাথে y একক মেশানো হয়েছে, তাই যখন মেশানো হয়েছে তখন সব মিশবে, স্টিল ক্রোমিয়াম সব মিশবে। তার নতুন যে স্টেনলেস স্টিলে এক্স প্লাস ওয়াই, তাতে কতটা পরিমাণ আছে ক্রোমিয়াম, নিয়ম কি,
এক্স এককে কত পেয়েছি ক্রোমিয়াম 2x/13 প্লাস দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কত পেয়েছি ক্রোমিয়াম 5y/26 প্লাস করলাম কত প্লাস করলাম 5y/26। এবার করো লসাগু কত হলো 26 লসাগু এইভাবে রেখে দিলাম 4x প্লাস 5y/26। একইভাবে নতুন স্টেনলেস স্টিলে কতটা স্টিল আছে এক্স একক স্টেনলেস স্টিল থেকে স্টিল কত পেয়েছিলাম 11x/13 11x/13 আর ওয়াই একক স্টেনলেস স্টিল থেকে কত পেয়েছি স্টিল 21y/26 প্লাস 21y/26 যোগ করলে কত পাচ্ছি নিচে হলো লসাগু 26 উপরে 22x প্লাস 21y। ঠিক আছে, তো আমরা পেলাম ক্রোমিয়াম আর স্টিল কতটা আছে। প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে এবার দেখো প্রশ্নে বলেছে যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, এটা প্রশ্নে বলা আছে। তো আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি দেখো এই পোর্শনটা হচ্ছে ক্রোমিয়াম আর এই পোর্শন হচ্ছে স্টেনলেস স্টিল, এদের অনুপাত বলেছে 7:32 7:32, তাই লিখলাম। এটা হলো ক্রোমিয়াম এটা হলো স্টিল, এদের অনুপাত 7:32 বলেছে, লেখা হলো। এবারে ওপর নিচ থেকে 26 26 কাটো, কোনাকুনি গুণ করো 32 × 4x প্লাস 5y 7 × 22x প্লাস 21y গুণ, এবার গুণ কর 32 4 128x 32 5 160y 7 22 154x 7 21 147y। এক্সগুলোকে এক পাশে নিয়ে আয় ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাও, বিয়োগ কর 26x সমান 13y। তা এক্সটা এখানে রয়েছে ওয়াইটা এখানে ভাগ করে দে আর 13 এখানে ছিল 26টা এখানে ভাগ করে দে। ঠিক আছে, 26টা এখানে নিয়ে গেলাম, হ্যাঁ, আর ওয়াইটের পাশে নিয়ে আসলাম। তো x/y কত পেলাম 13/26 মানে 13 দুগুণে 26 1/2। তো x/y কত পেলাম 1:2। এর মানে কি হলো নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিল কত পেলাম 1:2। খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য। আজকে যে ক্লাসটা হলো একটা অঙ্ক কনফার্ম বোর্ডের পরীক্ষায় থাকবে ফাইনাল পরীক্ষায় থাকবে। নতুন স্টেনলেস স্টিলের কত হলো অনুপাত ক্রোমিয়াম স্টিল 1:2। তো আজকে ক্লাসটা এতটা হলো। তোমাদের অঙ্কগুলি কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, লিখে জানাবে যে অঙ্ক বুঝতে পেরেছি। ওকে, আর সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ওকে, আবার নেক্সট চ্যাপ্টার নেক্সট সপ্তাহে পড়াবো এইভাবেই। ওকে, আজকের জন্য এখানেই, সবাইকে টাটা, ভালো থেকো।